Dear boys and girls and dear viewers, welcome back to my online English class. Today I am before you with an important class for you. I hope you will be greatly benefited if you watch this video for a single time, and a single video will make you understand today's topic. My today's topic is gerund. My today's topic is gerund. Okay, I would like to invite all the students from class 6 to all. Dear students and viewers, I would like to start my class. Okay, can we start our class? Okay, let's start the class. Welcome to my English class. Gerund. Our today's topic is gerund. First of all, I would like to give the definition of gerund. A gerund is that form of the verb which ends in ing and has the force of a noun and verb. gerund হচ্ছে আইনযুক্ত ভার্বের এমন একটি রূপ যাহা একই সাথে নাউন ও ভার্বের কাজ করে। A gerund is a double parts of speech, a noun and verb combined. Okay, dear student, now I would like to move to the next slide. We can see a picture. What is the picture about? This is a swimming pool, is not it? They are swimming. What are they? What are they doing? They are swimming. My dear students, number A, swimming is very exciting, and the word swimming is underlined here. They are swimming, এখানেও সুইমিং শব্দটা আন্ডারলাইন করা আছে। দে আর সুইমিং এখানেও আন্ডারলাইন করা আছে, আবার নাম্বার এতেও সুইমিং আন্ডারলাইন করা আছে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সুইমিং? দে আর সুইমিং, এখানে যে সুইমিংটা আছে এটা প্রিন্সিপাল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে কন্টিনিউয়াস টেন্স করার জন্য। কেননা এখানে দেয়ের পরে অক্সিলারি ভার্ব আর আছে, তারপরে সুইম ভার্বের সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। বাট অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে এ নাম্বার বাক্যে যে লাল কালি বিশিষ্ট যে সুইমিং, এটা কিন্তু কন্টিনিউয়াসের সুইমিং না। এখানে সুইমিংটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তো সাবজেক্ট হতে হলে সেটা কি ভার্ব হয় নাকি নাউন হয়? তার মানে সাবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হয়, এই জন্য সুইম ভার্বের সাথে আইএনজি যোগ করে তাকে নাউনে পরিণত করা হয়েছে। তার মানে যে ভার্বের সাথে যে আইনযুক্ত ভার্ব নাউনে কাজ করে সেটা কি হয়? জিরান হয়। যে আইনযুক্ত ভার্ব একই সাথে ভার্ব ও নাউনে কাজ করে সেটাকে কি বলে? জিরান। এটা এখানে সুইমিংটা ইজ ভার্বের সাবজেক্ট, সেহেতু এখানে সুইমিংটা কি নয়? ভার্ব নয়, এটা হচ্ছে কি? জিরান। এটা কি? জিরান, কারণ এটা সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। সো এখানে সুইমিংটা কি? জিরান। ওকে, নাও
Next sentence. They like swimming. They like swimming. এখানে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে সুইমিং। লাইক ভার্বের অবজেক্ট কি? সুইমিং। লাইকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের পরে কি বসে? অবজেক্ট। অবজেক্ট হতে হলে তাকে কী হতে হয়? নাউন বা নাউনের সমজাতীয় হতে হয়, নাউন ইকুইভ্যালেন্ট হতে হয়। তো অবজেক্টের জায়গায় আমরা কী ব্যবহার করছি? সুইম। তো সুইম তো আরেকটা ভার্ব, তো এটা তো ভার্বের জায়গা না, এটা কিসের জায়গা? অবজেক্টের জায়গা। আর অবজেক্ট হতে হলে তাকে কী হতে হয়? নাউন হতে হয়। তখন এই ভার্বকে নাউন করতে হলে তাকে জিরান্ড বানাতে হবে। জিরান্ড বানাবো কীভাবে? আইএনজি যুক্ত করে। তার মানে এখানেও সুইমিংটা কি? জেরান্ড। এবং এটা কী হিসাবে কাজ করতেছে? ভার্বের অবজেক্ট হিসাবে। প্রথম বাক্যে কাজ করেছিল জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসাবে, এবং দ্বিতীয় বাক্যে জিরান কাজ করতেছে ভার্বের অবজেক্ট হিসেবে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। Dear student, we can see a picture, and in this picture a sweet baby is sleeping, isn't it? The baby is sleeping. The baby is sleeping. This is a continuous tense. This is a sentence that has been written in the present continuous tense. কারণ এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং স্লিপিং ভার্বের সাথে কি করা হয়েছে? আইএনজি যোগ করা হয়েছে। তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স, শিশুটি ঘুমাচ্ছে। বাট in the sentence number A, sleeping is necessary to life. এইখানে যে স্লিপিং আর উপরের স্লিপিং, দুই স্লিপিং কিন্তু একই না। আমরা প্রথম স্লাইডও পড়ছি, এখানে স্লিপ ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে কন্টিনিউয়াস করা হয় নাই, বরং কী করা হয়েছে? এটাকে ইজ ভার্বের সাবজেক্ট বানানো হয়েছে। আর সাবজেক্ট বানাতে গেলে তাকে কী বানাতে হবে? নাউন। তো স্লিপিংয়ের সাথে আইএনজি যোগ করে তাকে নাউনে পরিণত করা হয়েছে। তার মানে এটা কী হয়ে গেছে? এখন জেরান্ড হয়ে গেছে। তার মানে এটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, দি বেবি এনজয় স্লিপিং। বালকটি ঘুমটাকে কী করতেছে? তার ঘুমকে উপভোগ করে। আর প্রথম বাক্য ছিল ঘুম হচ্ছে মানুষের জীবনের জন্য কি প্রয়োজনীয়। শিশুটি, দি বেবি এনজয় স্লিপিং, শিশুটি ঘুম উপভোগ করে। উপভোগ করে হচ্ছে, এনজয় হচ্ছে ভার্ব। আর ভার্বের পরে কী বলবে? কি উপভোগ করে? ঘুম। আমরা জানি কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হয় কি? অবজেক্ট। তার মানে কি? স্লিপিংটা এখানে অবজেক্ট। তাহলে এই আইনযুক্ত ক্রিয়াটি এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওকে, দিস ইজ কল্ড জিরান্ড। ইজ ইট ক্লিয়ার? I believe that the single class will make you understand the gerund completely if you enjoy the class attentively. Okay, now I would like to move to the next slide. Dear student, we can see a picture, and in the picture some babies কি করতেছে? কিছু শিশুরা পড়তেছে। ওকে, the babies are reading books. The babies are reading books. এখানে the babies subject, plural subject আর auxiliary verb, read ভার্বের সাথে আইএনজি করা হয়েছে কন্টিনিউয়াস করার জন্য, এবং রিড ভার্ব নিয়ে আমি দাগ দিচ্ছি। তার মানে এখানে রিডিংটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। নাম্বার এ, I like reading poetry. I like reading poetry. এখানে প্রিন্সিপাল লাইকের অবজেক্ট হচ্ছে কি? রিডিং, আইনযুক্ত ক্রিয়া। তার মানে এটা ক্রিয়া না, এটা হচ্ছে কি? জিরান্ড। এটা লাইক ভার্বের অবজেক্ট হিসেবে কী করতেছে? কাজ করতেছে। আই লাইক রিডিং পোয়েট্রি, আমি কবিতা পঠন বা কবিতা পড়তে পছন্দ করি। আবার রিডিং ইজ মাই হবি, এখানে রিডিংটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। আমরা তিনটা স্লাইডে একই জিনিস পড়ছি। এখানে আইনযুক্ত ক্রিয়াটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তার মানে এটাও জিরান্ড। Okay, dear student, next slide. What can you see? A picture, and in the picture a boy is saying his prayer. Another picture, we can see a man is working with a machine. The boy is praying. The man is working. প্রথম বাক্য প্রেয়িং আন্ডারলাইন, দ্বিতীয় বাক্যে ওয়ার্কিং আন্ডারলাইন।
এখানে প্রেয়িং কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, এখানে ওয়ার্কিংও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। এগুলি কিন্তু জিরান না, কারণ এগুলো হচ্ছে মূল ক্রিয়া, এগুলি আগে সাহায্যকারী ক্রিয়া আছে, তারপর আইনযুক্ত ক্রিয়া, তার মানে এগুলো কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভার্ব। বাট in the sentence below the pictures, number A, working is praying. Working is praying. Praying শব্দটা নিচে আন্ডারলাইন করা হয়েছে। এই প্রেয়িং আর উপরের বাক্যে প্রেয়িং নট সেম। উপরের বাক্যে প্রেয়িংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্সে করার জন্য আইনজি যোগ করা হয়েছে। আর এখানে প্রেয়িংটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কীরকম? যে ওয়ার্কিং ইজ প্রেয়িং, কর্মই হচ্ছে প্রার্থনা, কাজে হচ্ছে এবাদত। মানুষ কথায় কথা বলে কর্মই ধর্ম, তার মানে আমরা যে কাজ করি এই কাজটাও একটা প্রার্থনার সমতুল্য। তো আমি যদি এখানে প্রেয়িং শব্দটা না লিখি তা আর ইজ ভার্বটা থাকে, ওয়ার্কিং ইজ কর্ম হয় বা কাজ হয়, এরপরে যদি কিছু না বলি তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবা যে কর্ম হয় কি, একটা প্রশ্ন থেকে যায়, কর্ম হয় কি, তার মানে হয় ক্রিয়াটার অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে না। আর যখনই এই আইনযুক্ত ক্রিয়াটা দিলাম আর ভার্বটা দিলাম, তখন ইজ ভার্বের অর্থটা কি পাচ্ছে? পরিপূর্ণতা লাভ করতেছে। তার মানে এখানে আইনযুক্ত ক্রিয়াটা মূল ক্রিয়ার অর্থ প্রকাশে কি করতেছে? সাহায্য করতেছে। তার মানে এটা হচ্ছে যে এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পূরক, যে শব্দ অন্য শব্দের পরে বসে পূর্ববর্তী শব্দের অর্থের পরিপূর্ণতা আনতে সাহায্য করে বা পূর্ববর্তী শব্দের অর্থ প্রকাশে সাহায্য করে, পূর্ণতা বিধান করে, এটাকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। তো এখানে প্রেয়িং শব্দটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট। দ্যাট মিনস আমরা জানতে পারলাম যে জিরান ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি হয়? ব্যবহার হয়। কমপ্লিমেন্ট মানে কি? পূরক। প্রেয়িংটা না দিলে ইজ ভার্বের অর্থ প্রকাশ পাচ্ছে না। কাজ হচ্ছে কি? যদি বলা হয় কাজে হচ্ছে কি? প্রার্থনা, তখন ইজ ভার্বের অর্থ কী পায়? প্রকাশ পায়। এই জন্য এখানে প্রেয়িংটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। তার মানে আমরা জানতে পারলাম যে জিরান ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি হয়? ব্যবহার হয়, এবং এটা নোটটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। নাও নেক্সট সেন্টেন্স, মাই হবি ইজ ওয়ার্কিং। আমার শখ হচ্ছে কাজ করা। যদি আমি ইজ পর্যন্ত বলার পরে বক্তা কিছু না বলে আমার শখ হয়, তখন প্রশ্ন করবে এই আপনার শখ কী? যদি বলা হয় ছবি অঙ্কন, তাহলে অঙ্কনটা হবে কি? এই হয় ক্রিয়ার কি? কমপ্লিমেন্ট, পূরক। তাহলে আমরা আবারও জানতে পারলাম যে জিরান্ড ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট স্লাইড। হোয়াট ক্যান ইউ সি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন যুবক বা একজন তরুণ ঘুমাচ্ছে, তাই না? আরামের বিছনায় সে ঘুমাচ্ছে, হয়তো বড় লোকের সন্তান হবে। নিচে আমি একটি বাক্য লিখছি, হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে ইজ, তার মানে আর এখানে অন্য কোনো ভার্ব থাকার আর প্রশ্ন ওঠে না। প্রিন্সিপাল ভার্ব থাকার, ফাইনাইট ভার্ব থাকার প্রশ্ন ওঠে না। তার মানে যেহেতু এটা সরল বাক্য, তার মানে অন্য ভার্ব থাকলে সেটা হবে কি? নন ফাইনাইট ভার্ব। আর জিরান্ড একটি নন ফাইনাইট ভার্ব। জিরান্ড কী ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তো এখানে ইজটা মেন ভার্ব। ইজের পরে টায়ার্ড অফ। টায়ার্ড অফ মানে কি? ক্লান্ত, বিরক্ত। টায়ার্ড অফ, ক্লান্ত, বিরক্ত। হি ইজ টায়ার্ড অফ। টায়ার্ড অফ কোনো কিছু করতে করতে বিরক্ত হয়ে যাওয়া, এটাকে বলা হয় টায়ার্ড অফ। কোনো কিছু করতে করতে কী হয়ে যাওয়া? বিরক্ত হয়ে যাওয়া। যখন মানুষ ঘন্টার পর ঘন্টা ঘুমাইতে থাকে, তখন ঘুমের সে কী হয়ে যায়? ঘুমের প্রতি তার একটা বিরক্তি এসে যায়। এই জন্য বলতেছে হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। ঘন্টার পর ঘন্টা ঘুমাতে সে কি? বিরক্ত। তো এখানে যে অফটা হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের উপর আমরা কী লিখলাম? স্লিপিং, স্লিপ ভার্বের সাথে আইন যোগ করলাম। আমরা জানি প্রেপোজিশন সর্বদা নাউনের পূর্বে বসে। কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তাহলে এই অব যে প্রিপোজিশন, এটার পরে যখন ভার্ব বসতে পারবে না,
তখন এটাকে ভার্ব যদি বসে তাকে নাউনে পরিণত করতে হবে। তাহলে এই জন্য স্লিপ ভার্বের সাথে আইএনজি যোগ করে তাকে জিরান বানাতে হয়েছে, কারণ জিরানের ভিতরে নাউনের গুণ আছে। তার মানে আমরা জানতে পারলাম যে জিরান অবজেক্টে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি হয়, ব্যবহৃত হয়। এ জিরান ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রিপোজিশন। জিরান প্রিপোজিশনের অবজেক্ট আকারও কি হতে পারে, ব্যবহার হতে পারে। ইজ ইট ক্লিয়ার? নাও উই ক্যান সি অ্যানাদার পিকচার, আর ইন দ্য পিকচার উই ক্যান সি আ লাইব্রেরি। আমরা একটা লাইব্রেরি দেখতে পাচ্ছি, একটা পাঠাগার। এটা হয়তো ব্যক্তিগত পাঠাগার হবে, আর নাতে কোনো প্রতিষ্ঠানের পাঠাগার হবে। এবং ওই পাঠাগারে কি দেখতে পাচ্ছি, একটা মেয়ে বই পড়তেছে, একজন তরুণী বই পড়তেছে। শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। হোয়াট ইজ দ্য সেন্টেন্স? শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। এখানেও ইজটা হচ্ছে মেন ভার্ব। আর ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি প্রবল আকর্ষণ। এই ফন্ড অফের পরে আবার কি ব্যবহার করছে, রিড ভার্বের সাথে আইন যোগ করছে। তার মানে এখানে অফ প্রিপোজিশনের পরে কি বসবে, নাউন বসবে। তো যেহেতু ভার্ব, এটাকে নাউন করতে হলে কি করতে হবে, আইনজি যোগ করতে হবে। তো এই ভার্বের সাথে আইন যোগ করে যখন নাউন করা হয় সেটা জিরান হয়ে যায়, এবং এটা অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি অবজেক্ট প্রেপোজিশন, মানে জিরান প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কী হতে পারে, ব্যবহৃত হতে পারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট রাইট। আমরা এখানেও একটা ছবি দেখতে পাচ্ছি, একটা শয়ন কক্ষ দেখতে পাচ্ছি, তাই না? স্লিপিং রুম। কী রুম? স্লিপিং রুম। স্লিপিং রুম মানে কি, ঘুমন্ত রুম? ঘুমন্ত রুম হলে তো স্লিপিংটা এখানে কি হয়ে যাবে, এই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, মানে পার্টিসিপল হয়ে যাবে, এটা জিরান থাকবে না। কিন্তু এটা ঘুমন্ত রুম না। রুম তো ঘুমাতে পারে না। রুম কি ঘুমাতে পারে? নাকি রুম ঘুমানোর জন্য ব্যবহার করা হয়? সেন্টেন্স নাম্বারে দিস ইজ মাই স্লিপিং রুম, এ হচ্ছে আমার ঘুমাবার কক্ষ, তাই না? আমার ঘুমাবার ঘর। তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে স্লিপিং, এই যে আইনযুক্ত ক্রিয়াটা, এটা পরে রুম, আমি আইনযুক্ত ক্রিয়া এবং রুম দুইটা নিচে আন্ডারলাইন করছি। তার মানে দুইটা মিলে এখানে একটা নাউন হবে। স্লিপিং রুম মানে ঘুমাবার ঘর। এখানে স্লিপিং দ্বারা কোনো রুম শব্দটাকে মডিফাই করা হচ্ছে না। যদি রুম শব্দটাকে মডিফাই করা হতো তাহলে এটা হয়ে যেত ঘুমন্ত রুম। রুম কোনোদিন ঘুমাইতে পারে? তাহলে স্লিপিং রুম কাকে বলে? দি রুম দ্যাট ইজ ইউজড ফর স্লিপিং ইজ কল্ড স্লিপিং রুম। অর্থাৎ যে রুমটি ঘুমাবার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, স্লিপিং রুম। তার মানে এখানে স্লিপিং দ্বারা রুমটার নামকরণ করা হয়েছে। তো তার মানে কি স্লিপিংটা কি এখানে বিশেষণ অর্থে ব্যবহার হয়েছে নাকি নামকরণ অর্থে? তার নাম মানে কি, নাউন। স্লিপিং রুম মানে কি, ঘুমাবার ঘর, ঘুমন্ত ঘর না। যদি স্লিপিংয়ের পর আমি একটা বেবি লিখি, স্লিপিং, তাহলে দ্য স্লিপিং বেবি, তখন কিন্তু ঘুমাবার শিশু হবে না, ঘুমন্ত শিশু। তখন স্লিপিং দ্বারা বেবি নাউনটাকে মডিফাই করা হবে, ডেসক্রাইব করা হবে, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু এখানে স্লিপিং রুম, রুমকে কোনো মডিফাই করতেছে না, রুমের নাম দেওয়া হয়েছে যে স্লিপিং রুম, ঘুমাবার ঘর। তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। স্লিপিং এবং রুম দুইটা মিলে একটা নাম। কিসের ঘর, কিসের রুম? ঘুমাবার ঘর। তাহলে যে আমরা জানি দুইটা শব্দ মিলে যখন একটা নাউন অর্থ প্রকাশ করে তখন এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তার মানে জিরান কম্পাউন্ড নাউন হিসেবে কী হতে পারে, ব্যবহৃত হতে পারে। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ লস্ট মাই ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক, তোমরা জানো বৃদ্ধ লোকেরা লাঠি ধরে হাঁটে। লাঠি ধরে হাঁটা মানে হাঁটন্ত লাঠি না। দ্য স্টিক দ্যাট ইজ ইউজড ফর ওয়াকিং ইজ কল্ড ওয়াকিং স্টিক। তার মানে এখানে ওয়াকিং স্টিক, এটা ওয়াকিং দ্বারা স্টিকের নামকরণ করা হয়েছে। তার মানে এই লাঠিটার নাম দিছে ওয়াকিং স্টিক। তাহলে ওয়াকিং দ্বারা কি বিশেষিত করতেছে নাকি এটা নামকরণ করা হয়েছে? আর নামকরণ করা মানে কি, নাউন। তাহলে এখানে ওয়াকিং স্টিক একটা কম্পাউন্ড নাউন, হাঁটবার লাঠি। তাহলে আমরা জানতে পারলাম যে জিরান কি হতে পারে, কম্পাউন্ড নাউন হিসেবেও বাক্যে ব্যবহৃত হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্ট,
জিরান মে বি ইউজড, জিরান ব্যবহৃত হতে পারে অ্যাজ হিসেবে, কি হিসেবে? নাম্বার 1 সাবজেক্ট অফ এ ভার্ব, আমরা যেগুলো দেখে আসছি এতক্ষণ। নাম্বার 2 অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে এবং ভার্বের অবজেক্ট হিসেবে জিরান ব্যবহার হতে পারে। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের পূরক হিসেবে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। কমপ্লিমেন্ট অফ নাউন, সরি কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন, শেষেরটা হচ্ছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। তার মানে জিরান কম্পাউন্ড নাউন হিসেবে কী হতে পারে? ব্যবহার হতে পারে। তার মানে জিরানের ব্যবহার এর স্থান কয়টা আছে? একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্বের অবজেক্ট, একটা হলো প্রিপোজিশনের অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব। কয়টা হলো? দুইটা। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব মানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। একটা হলো কি? অবজেক্ট অফ এ প্রিপোজিশন। কয়টা হলো? 4টা। তারপর হচ্ছে কম্পাউন্ড নাউন 5টা। তাহলে জিরান ব্যবহারের জায়গা কয়টা? 5টা। জিরানের সাথে কিন্তু আমরা পার্টিসিপলের গোলমাল খাবো না। পার্টিসিপল নিয়ে আমি পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ, ইফ গড উইশেস। নোট, when a gerund is preceded by a noun or a pronoun, যখন জিরান্ডের পূর্বে কোনো নাউন বা প্রনাউন থাকবে, ইট মাস্ট বি ইন দ্য পসেসিভ কেস। অর্থাৎ জিরান্ড শব্দটির পূর্বে যদি কোনো নাউন বা প্রনাউন থাকে, তাহলে ওই নাউন বা প্রনাউনটাকে পজেসিভ কেসে ব্যবহার করতে হবে। পজেসিভ কেস, সম্বন্ধপদ। Look at these sentences. I like you doing this. আমি তোমার এটা করাটা পছন্দ করি। এখানে ডুইংটা হচ্ছে জিরান্ড, এবং জিরান্ডের আগে প্রনাউন আছে কি? ইউ। ইউ লেখছে না ইউর লেখছে, মানে ইউটা হচ্ছে পজিটিভ কেস। তার মানে জিরান্ডের আগে যদি প্রনাউন থাকে বা নাউন থাকে, তাহলে সেটাকে পজিটিভ কেস করে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্ট অন, জেদ ধরা। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমার সেখানে যাওয়ার জন্য কী করলো? জেদ ধরলো। তো এখানেও গোয়িং ভার্বটা হচ্ছে জিরান্ড। এই জিরান্ডের আগে কী আছে? পজিটিভ কেস মাই, এটা প্রনাউন, তাহলে এটা পজিটিভ কেস। তার মানে জিরান্ডের পূর্বে যদি কোনো নাউন বা প্রনাউন থাকে, তাহলে সেটাকে কোন কেস ব্যবহার করতে হবে? পজিটিভ কেস। রিমেম্বার ইট। জিরান্ডের পূর্বে কোনো প্রনাউন থাকলে সেটা কী করতে হবে? পজিটিভ কেস ব্যবহার করতে হবে। Another note, but in case of lifeless noun, লাইফলেস নাউন মানে যে নাউনের প্রাণ নেই, জীবন নেই, ইট শুড বি, যে নাউনের প্রাণ নেই সেটা যদি থাকে জিরান্ডের আগে, তাহলে তার ব্যবহারটা হবে এরকম। আমি একটি বাক্য দিয়ে দিয়েছি এখানে, দেয়ার ইজ নো চান্স, কোনো সুযোগ নেই, অফ দি মিল্ক টার্নিং সাওয়ার, অর্থাৎ দুধটুকু টক হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে টার্নিং হচ্ছে জিরান, এই টার্নিং জিরানটির আগে মিল্ক একটি নাউন আছে কি না? এটাকে তো পজিটিভ করা হয়নি, তাহলে কেন? মিল্কের তো কোনো প্রাণ নেই। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যখন জিরান্ডের আগে এমন নাউন থাকবে যে নাউনের কি নির্জীব, তাহলে এটাকে ব্যবহার করতে হবে, কী করতে হবে? অফ দি প্লাস নাউন প্লাস জিরান, অফ দি প্লাস নাউন প্লাস জিরান। ক্লিয়ার? Okay, dear student, I would like to conclude my lesson. I hope this single video will be very helpful for you to complete the concept of gerund. Inshallah. Ample thanks to you all for joining the class. See you again in the later class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.